উপস্থিত 11 জেলা নির্বাচন ঐক্যের সম্মানিত নেতৃবৃন্দ, আমার পরিবারের সদস্যবৃন্দ, সম্মানিত দর্শক জনতা, আমরা তাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাই, আন্তরিক ধন্যবাদ জানাই আমাদের এই জরুরি সংবাদ সম্মেলনে আপনারা উপস্থিত হয়েছেন। আপনারা জানেন যে গত কাল থেকে নির্বাচনী আনুষ্ঠানিক প্রচারণা বন্ধ। আমরা আজকে সকাল থেকেই বলা যায় যে আমাদের নির্বাচনী আভ্যন্তরীণ যে কাজগুলো থাকে, একটা নির্বাচন সুষ্ঠু করার জন্য যে কাজগুলো থাকে, নির্বাচন বাস্তবায়নের জন্য যে বিষয়গুলো থাকে, আমাদের নির্বাচনী এজেন্ট ঠিক করা, কেন্দ্র ভিত্তিক আমাদের যারা নির্বাচনী কাজে জড়িত থাকবে তাদের সাথে এই কাজগুলো আমাদের সবসময় আমরা করে থাকি। আমরা আজকে মূলত আমি সন্ধ্যায় মাগরিবের নামাজ আখাউড়া উপজেলা দরখারি ইউনিয়নে তোলাতলা গ্রামে আমাদের একজন কেন্দ্র পরিচালক জনাব শফিকুল ইসলাম, ওনার বৃদ্ধ মা খুবই অসুস্থ, আমরা ওনাকে দেখার জন্য আমরা সেখানে যাই। আমি কি ওখানে মাগরিব নামাজ পড়ি, নামাজ পড়ার পরে মূলত শফিকুল ইসলাম সাহেবের বাসায় আমি যাই। তো সেখানে আমার আগমন কেন্দ্র করে সেখানে আমাদের আশেপাশে যেহেতু ওখানে 9-10টা কেন্দ্র আছে, টোটাল দরকারে 9টা কেন্দ্র, ওই 9টা কেন্দ্রে আমাদের কেন্দ্র পরিচালক সহ তারা এখানে এসেছিলেন। তাদের সাথে আমি যখন রোগী দেখার শেষে 10-15 মিনিট হবে, তবে আমি বসে কথা বলছিলাম, খোঁজখবর নিচ্ছিলাম, নির্বাচনের প্রস্তুতি কী অবস্থা জানছিলাম। এমন তো অবস্থায় মূলত আমার কাছে খবর আসে যে আমাদের যে গাড়ি, যেটা আমার পরিবহন গাড়ি, ওই গাড়ির উপর মূলত হামলা করছে। তো সাথে সাথে আমরা ওখান থেকে মূলত প্রশাসনের সাথে যোগাযোগ করার চেষ্টা করি এবং একটা পর্যায়ে আমি জেলা প্রশাসককে রিটার্নিং অফিসার ওনাকে আমি অবগত করি, উপজেলার যিনি আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার ওনাকে আমি কল দিই। একটা পর্যায়ে আমরা আমাদের বলার পরেও কিন্তু দেখা গেলো যে ওই অবস্থাতেও কোনো প্রথম অবস্থায় মূলত আমরা কোনো সমস্যা পাইনি। তো আমরা আমি যখন আসছিলাম, ঘর থেকে বের হয়ে যখন আমি গাড়ি দিকে যাচ্ছিলাম, তখন আমাকে তারা গতিরোধ করে। আমি যে ঘর থেকে বের হওয়ার পরে প্রথমে একজন আমাদেরকে বাধা দেয় যে আপনি কোথা থেকে আসছেন, এই কারণে আসছেন, এসে নানান কথা বলে। এরপরে আমরা আস্তে আস্তে হাঁটতে হাঁটতে গাড়ির দিকে চলে আসি। তো গাড়ির দিকে আসার মাঝখানে বলা যায় যে আমাদেরকে অনেকগুলো স্থানীয় যুবদলের সভাপতি বশির, দরকারি ইউনিয়নের সভাপতি বশির, তারপরে বেলায়েত, রুবেল, মোফাজ্জল, এদের নেতৃত্বে শতাধিক বিএনপির স্থানীয় নেতাকর্মীরা মূলত আমাদের প্রতিরোধ করে। আমি সাথে সাথে আমার পরিচয় দিই যে আমি মোকাবিলা জামাতের প্রার্থী। ওরা আমাকে কিন্তু চিনার পরেও ওরা আমাকে বলা যায় এখানে অনেকটাই লাঞ্ছিত করে এবং আমার সাথে যারা ছিল তাদের সাথেও মূলত খারাপ আচরণ করে এবং আমার গাড়ির ড্রাইভার ছিল তাকে মারধর করে। একটা পর্যায়ে স্থানীয় মুরব্বীরা আমাকে মূলত গাড়িতে তুলে দেয়। তো আমরা যখন আবার রওনা দিচ্ছিলাম, তারা আমাদেরকে গাড়ি কোনোভাবে যেতে দেবে না, নানান কথাবার্তা বলছিলেন। তো আমরা যখন স্থানীয় মুরব্বীদের সহায়তা রওনা দিচ্ছিলাম, তারা কোনোভাবে আমাদেরকে যেতে দেয়নি। প্রায় আধা ঘন্টার বেশি হবে মূলত তারা করে রাখে। আমরা এখানকার উপজেলা ওসি সাহেবকেও আমি ফোন দিই। তো একটা পর্যায়ে দরকারের যিনি পুলিশ ফাঁড়ির প্রধান সহ ওনারা ম্যাজিস্ট্রেট সহ তারা আসে 45 মিনিটের পরে। কখন আমরা যখন তোলাতল থেকে একবারে চলে মূল রাস্তার দিকে চলে আসি এবং আমাদেরকে কোনোভাবে তারা কল্পে আসতে দিবে না, এবার এরা চতুরাতে আমাদেরকে অবরুদ্ধ করবে। এই ব্যাপারে আমরা শুনছিলাম যে ফোনে বলতেছিল যে 2টা গাড়ি আসতেছে, তাদেরকে আটকাও। তো এরপরও আমরা মূলত সেখানে সিদ্ধান্ত নিই যে আমরা যেভাবে যাবো, কারণ আমরা এখানে স্বাধীন দেশে আমি একজন নির্বাচনের প্রার্থী, আমি একজন রোগী দেখতে যেতে পারবো না, এটা কেন? তো আর তারপরে তাদেরকে আমি নিজেও বলেছি যে আমি এখানে কেন এসেছি, আমার কি কাজ, এটা তো আপনাদের কাছে কোনো জবাব দেওয়ার কোনো বিষয় নেই। এটা যদি নির্বাচনী আচরণ বৃদ্ধির কোনো বিষয় হয়ে থাকে, এটা প্রশাসন দেখবে। কিন্তু দুঃখজনক সত্য, তারা বলা যায় অনেকটা মারমুখী আচরণ করার করছে। তাদেরকে আমি আনুষ্ঠানিক আমার পরিচয় দেওয়ার পরেও তাদের কাছ থেকে মূলত আমরা কোনো সহযোগিতা পাইনি। একটা পর্যায়ে ওনাদের বিএনপি নেতা জনাব মোশাররফ হোসেন, যিনি মুশফিকুর রহমানের প্রতিনিধি হয়ে বিভিন্ন জায়গায়, আমি ওনার সাথে কয়েক জায়গায় জানাজাতে উনি বক্তব্য দিয়েছেন, মুশফিকুর রহমানের প্রতিনিধি হয়ে উনি মূলত মুশফিকুর রহমানের প্রতিনিধিত্ব করে, উনি সহ তারা আসে। তা আমরা মনে করেছিলাম যেহেতু উনি এসেছে, উনি সিনিয়র নেতা, ওনার সহযোগিতা আমরা পাবো।
তো দেখা গেলো উনি আসার পরেও আমাদের গাড়িতে লাঠি দেওয়া হয়েছে, সেখানে গাড়িতে আঘাত করার চেষ্টা করা হয়েছে, আমাদেরকে কোনোভাবে তারা আসতে দিবে না। তো একটা পর্যায়ে আমরা যখন 999 পর্যন্ত আমরা সহযোগিতা চাই, যখন তারা খবর পেল যে প্রশাসন লোকেরা আসছে, আমি যখন লাইভ করলাম তখনই মূলত তারা একটা আমাদেরকে ছেড়ে দেয়। তো আমরা তখন এখান থেকে চলে আসি, আসার পর রাস্তায় আসি, তোলার পরে মূল রাস্তা যখন আমরা আসলাম তখন এসে ম্যাজিস্ট্রেট, যিনি নির্বাহী ম্যাজিস্ট্রেট দরকার নির্বাচনের দায়িত্বে যিনি আছেন তিনি আসলেন, সাথে পুলিশের যিনি এখানকার ইনচার্জ ফাঁড়ি ইনচার্জ উনি আসলেন। তো এরপরে আমরা ওনাকে বিস্তারিত কথাটা বলি। তো এখানে দুঃখজনক হলো সত্য, আমি যখন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বিস্তারিত বিষয়টা বলার পর উনি দরজাটা লেগে দিয়ে কোথায় যে ফোন করার পর একটু পরে আমাকে তিনি বলছিলেন যে আপনি কেন বের হয়েছেন, প্রার্থী তো বাসায় থাকবে। তো প্রার্থী কেন বাসা থাকবে আমি ওনাকে জিজ্ঞাসা করলাম, প্রার্থী কি বেরোতে পারবে না, আচরণ বিধি কি আছে? বলছে আচরণ বিধি তো আছে, প্রচারণা চালানো যাবে না। তো প্রচারণা কোথায় চালাইছি, আপনার কাছে কোনো প্রমাণ আছে, কোনো বিষয় আছে? তখন উনি চুপ থমকে গেছে, বলছে কোনো প্রমাণ তো আসলে নাই। তো বলতেছে থানা ইউনূস সাহেবের পক্ষ থেকে জানানো হয়েছে যে এরকম একটা অভিযোগ তারা দিচ্ছে যে এখানে আমি প্রচারণা চালাতে আসছি এই জন্য। তো আমি বললাম যে প্রচারণা যদি আমি চালাতে আসি এটার জন্য তো আপনারা আমাদেরকে আচরণবিধি লঙ্ঘন হলে আপনারা কথা বলবেন, কিন্তু এখানে স্থানীয়ভাবে যারা এই কাজটা করলেন, এখানে আমার সাথে খারাপ আচরণ করলেন, আমার ড্রাইভারকে আহত করলেন এবং অন্যান্যদের সাথে খারাপ আচরণ করলে আমাদেরকে দীর্ঘ সময় আটকে রাখলেন, তো এটা কি কোনো অপরাধ হলো না? এই বিষয়টা নিয়ে আপনার প্রতিক্রিয়া কি? তখন বললেন যে আপনারা এখানে এটা নির্বাচনের কোনো বিষয় না, এটা তারা ফৌজদারি যদি অপরাধ করে থাকে, আপনি রোগী দেখতে আসছেন, এখানে আমাদের আভ্যন্তরীণ কোনো মিটিং করে থাকলে এটা আপনার বিষয়, আপনি থানাতে অভিযোগ দিতে পারেন। মানে খুবই আচরণটা আমার কাছে খুব দুঃখজনক লাগলো। মানে ওখানে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে দেওয়া হয়েছে কেন? নির্বাহী ম্যাজিস্ট্রেটকে দেওয়া হয়েছে যে এখানে নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ একটা নির্বাচন করার জন্য, পরিবেশ সৃষ্টি করার জন্য যত ভূমিকা যেইভাবে যে ধরনের ভূমিকা নেওয়া দরকার ওই ভূমিকা যাতে তিনি নেন। কিন্তু আজকে যিনি নির্বাহী ম্যাজিস্ট্রেট ওখানে আসলেন তার আচরণটা আমরা খুব দুঃখজনক হলো যে আমরা খুব ভালো পাই নাই। তো উনি আমাকে হাইকোর্ট দেখানোর মতো বলে যে থানাতে আপনি অভিযোগ করতে পারেন, আখাউড়া থানাতে, এটা নির্বাচনের সাথে কোনো জড়িত বিষয় না। তো আজকে মূলত আপনাদেরকে আমরা ডাকার উদ্দেশ্য হলো যে এই ঘটনাটা শুধু আজকে আমাদের সাথে ঘটছে এরকম না, এটা আসলে দুঃখজনক যে আমরা নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে এই পর্যন্ত শতাধিক ঘটনা আমাদের নেতা কর্মীদের সাথে ঘটেছে। আমাদের সর্বশেষের আগে আমরা আপনাদের সাথে মিডিয়ার মাধ্যমে আপনাদের সাথে মিডিয়া সংবাদ সম্মেলন করে আপনাদের সাথে আমরা মিলিত হয়েছিলাম, সেখানে আমি বিষয়টি তুলে ধরেছি। এই পর্যন্ত বড় যে ঘটনা ঘটেছে, আমাদের মহিলা কর্মীদেরকে বিভিন্ন জায়গায় লাঞ্ছিত করা হয়। সর্বশেষ যিনি বিএনপির গড়বা উপজেলার সিনিয়র সহসভাপতি ইকলিল আজম সাহেব এলাকা বুবিরে আমাদের লোকজনকে কোনোভাবেই যেতে দিচ্ছিল না, কাজ করতে দিচ্ছিল না, যারাই কাজ করছে তাদেরকে হুমকি টুমকি, তাদেরকে মারধর করা, তাদেরকে করে আমাদের মহিলা কর্মীরা সেখানে দেওয়ার পরে তাদেরকে একটা ঘরে কিন্তু আটকে রাখে। আজকের থেকে 3 দিন আগের একটা ঘটনা, ওখান থেকে পরে আমাদের ভাইয়েরা উদ্ধার করে তাদেরকে নিয়ে আসছে। তো এরপরে এর আগেও আমাদের মহিলা কর্মীদেরকে বাইক থেকে আসার পথে তারা গাড়ি আটকে তাদের গাড়ির চাবিটা কিন্তু নিয়ে নেয়। এবার আমি গোপীনাথপুর যাওয়ার পরে গোপীনাথপুর আমার উপর যেভাবে হামলে পড়ে এটার বিচার কিন্তু আসলে আমি পাই নাই। আমি প্রশাসনকে জানানোর পর আমাকে চেক আপ করা হয়েছে, কিন্তু এর ব্যবস্থাটা করা হয়নি। এবং এই পর্যন্ত প্রত্যেকটা জায়গা থেকে এমন কোনো গ্রাম নেই, আমি আজকে দরকারে যাওয়ার পরে রুগী দেখার পর আমাদের বলছিল যে ওখানে আসলে নির্বাচনের কোনো সুষ্ঠু পরিবেশ দরকার ইউনিয়নে তারা রাখে নাই, এমন কোনো বাড়ি নাই, এমন কোনো ব্যক্তি নাই যে তারা হুমকি দেয় নাই। আমি তাদেরকে বললাম যে আপনারা এই কাজটা কেন করছেন, এবং আমাদের ইউনিয়ন দায়িত্বশীলদেরকে বললাম যে কেন তারা এটা করতেছে। তারা যদি ইউনিয়নের যিনি প্রার্থী তিনি যদি জনপ্রিয় থাকেন, এলাকার মানুষ যদি তাকে ভোট দেয়, এত আমার আপত্তি থাকার কথা না। এখন আমার এলাকা কসবা বাড়ি, আমি কসবাতে সেখানে কোনো প্রচার কাজে তাদের বাধা দিচ্ছি এরকম ঘটনা দেখাতে পারবো না। এবার এই যাবৎকালে এই পর্যন্ত নির্বাচনী মানে তফসিল ঘোষণার পর আমাদের সাথে একটাও এরকম কোনো ঘটনা আমাদের পক্ষ থেকে হয়েছে কেউ দেখাতে পারবে না। আমরা লিখিতভাবে বারবার প্রশাসনকে আমরা অভিযোগ করেছি, প্রশাসন যদি এই বিষয়গুলো যথাযথভাবে ব্যবস্থা নিত তাহলে এই ঘটনা ঘটতো না। আর একটা খবর, দুঃখজনক খবর, আমি গতকালকে যখন এই নিরাপত্তাহীনতার বিষয়টা আসলো তখন আমি গার্মেন্টসে মূলত কিন্তু অ্যাপ্লিকেশন করি থানাতে। প্রথমে আমাদেরকে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেছেন, তারপর অ্যাপ্লিকেশন করার জন্য আমরা করেছি। পরবর্তীতে আমাদেরকে আবার জানানো হয়েছে এসপি সাহেব বরাবর করতে হবে, সেটা তো আমরা করছি না।
এসপি সাহেবের বরাবর সেখানে আমরা করেছি। সেখানে তাদের পক্ষ থেকে পরে জানানো হলো যে এটা এই মুহূর্তে সম্ভব না, অন্যভাবে আমাদেরকে পেট্রোল দিতে সাপোর্ট দিতে তারা পারবে। তো এখানে যেখানে একজন প্রার্থী নিরাপত্তাহীনতার পরিবেশ তৈরি করা হয়েছে, এবার প্রত্যেকটা বাড়িতে এমন কোনো এলাকা নাই যে এলাকা নাই বাড়িতে গিয়ে সেখানে হুমকি ধমকি দেওয়া হচ্ছে না, কেন্দ্রে যেতে দেওয়া হবে না, কেন্দ্রে গেলে ফিরতে আসতে পারবে না, 12 তারিখের পর কোথায় থাকবে সেটা মূলত বলা শুরু হয়েছে। এবার আরো দুঃখজনক খবর হলো কিছু চিহ্নিত সন্ত্রাসী যারা 5 আগস্টের আগে বিভিন্ন সময় সন্ত্রাসী কাজের সাথে তাদের সাথে মূলত আপোষ করে তাদেরকেও মাঠে নামানো হয়েছে, যাদের তালিকা আমরা আপনাদের কাছে দিতে পারবো। তাদেরকে নামানো হয়েছে, তারা উভয়ে মিলে মূলত বিভিন্ন জায়গায় মূলত আমাদের নেতা কর্মীদেরকে তারা বাধা সৃষ্টি করছে, নির্বাচন কেন্দ্রে যেতে দিবে না, হুমকি ধমকি দিচ্ছে, 12 তারিখের পর ডেকে দিবে, এরকম কথা বলছে। তো আমরা আপনাদের মাধ্যমে আমরা করবো আখড়াবাসীর আমরা বিবেকের কাছে এই আপিলটা করলাম। আমরা আমাদের নিবেদন করলাম যে আজকে যারা এইভাবে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হলে সবাই লাভবান হবে, গণতন্ত্র উত্তরণ হবে, করবা আখড়া একটা সুন্দর পরিবেশ হবে, এটা সবারই আকাঙ্ক্ষা। কিন্তু মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়নে যারা প্রতিবন্ধকতা করছে, যারা এইভাবে আমাদের পতার কাজে বাধা সৃষ্টি করছে, আমাদের লোকজনকে বিভিন্ন জায়গায় লাঞ্ছিত করছে, এদের ব্যাপারে এখানে আপনারা 12ই ফেব্রুয়ারি নির্বাচনে আমরা মিলন বিপ্লবের মাধ্যমে তাদের জবাব আপনাদেরকে দিবেন ইনশাআল্লাহ, আশা করি আপনারা কাছে আমি সে আবেদন জানালাম। আর আমি প্রশাসনের কাছে বলবো যে যারা আজকে ঘটনার সাথে জড়িত, একবার সুস্পষ্ট কারা প্রকাশ্যে ঘটনা তারা ঘটেছে, ভিডিওগুলো আমাদের কাছেও আছে, ভিডিওগুলো আছে, এবং তারা নিজেরও দেখলাম লাইভ করেছে। একটা পর্যায়ে যখন আমি দেখলাম যে আমার এখানে এখন থেকে আমি আসতেই পারছিলাম না, তখন আমি যখন লাইভ করা শুরু করলাম দেখলাম আমার আগে 2 মুহূর্তে হবে তার লাইভ করতেছে। তো আমি আপনাদেরকে বলবো যে আপনারা আমাদের ভিডিও আমাদের কাছে আছে, আপনারা দেখতে পারবেন যে এখানে তারা কি আচরণটা আমাদের সাথে করেছে। তো একটা পর্যায়ে আমাদের একজন ভাইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসার পরে আমরা যখন চলে আসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট ওই তোলা গ্রামে সেখানে যাই। ওখানে মূলত যাওয়ার পরে একজন ভাই তোলাল কথাগুলো ভিডিও করছিলেন, তার ভিডিওটা কিন্তু কেড়ে নিয়ে বলছে যে এটা থানার থেকে নিয়ে আসার জন্য। এই যে দেখেন, যারা মজলুম হলো, নির্যাতিত হলো, নিপীড়িত হলো, তাদের উপরে মূলত প্রশাসনের খড়গটা নেমে আসলো। তো আমরা আপনাদের মাধ্যমে মূলত আমরা যারা নির্বাচন কমিশনের সাথে জড়িত, বিশেষ করে জেলা রিটার্নিং অফিসার জেলা প্রশাসক, ওনাকে আমি নিজে এই জিনিসটা জানিয়েছি। উনি বলেছেন যে আপনি লিখিত অবজেকশন দেন। তো আমি ওনার কাছে অনুরোধ করবো, আহ্বান করবো যে অবিলম্বে যারা এগুলোর সাথে জড়িত এই ব্যক্তিগুলোই মূলত প্রত্যেকটা বাড়িতে গিয়ে হুমকি দিচ্ছে, কেন্দ্রে যেতে নিষেধ করা হচ্ছে, এবং কেন্দ্রে গেলে সেখানে লাশ ফেলে দেওয়া হতো, এরকম কথা বলছে। এবং এই দরকার ইউনিয়নে এ পর্যন্ত প্রায় 9টা ঘটনা ঘটেছে। আমাদের একজন ভাইকে গত 4 দিন আগে মারধর করে তার পাঞ্জাবি ছিঁড়ে ফেলা হয়েছে। এর আগে একজনকে মারধর করা হয়েছে মারাত্মকভাবে, আর একজনকে প্রায় 6 ঘন্টা গুম রাখা হয়েছিল। পরে আমরা এগুলো মাঠে ময়দানে বললে সেখানে জনশক্তি বিক্ষুব্ধ হবে, এলাকার মানুষ বিক্ষুব্ধ হবে, কথাগুলো আমরা শুধু প্রশাসনকে বারবার আমরা জানানোর চেষ্টা করছিলাম। মামলার ক্ষেত্রে আমাদের ভাইরা মামলা করার পর প্রশাসন বললো যে প্রশাসনের সহযোগিতায় এবং স্থানীয় তারা অনুরোধ করলেন যে ঠিক আছে আর হবে না, আপনার মামলাটা তুলে নেন। আমরা কিন্তু মামলাটা তুলে নিচ্ছি, স্থানীয়ভাবে যারা মামলা করছে মামলাটা তুলে নিচ্ছে। করবা সদরেও আমাদের বিভিন্ন জায়গায় আমাদের ভাইদেরকে হুমকি ধমকি দিচ্ছে। এখানে যিনি বিএনপির প্রধান নির্বাচনী তার ভাই জাহাঙ্গীর আলম, এবার এটার ব্যাপারেও আমরা সেখানে জুডিশিয়াল ইনকোয়ারি কমিটির কাছে কিন্তু আমরা আবেদন জানাই। একটা পর্যায়ে ওনাদেরকে যখন ডাকা হয়েছে, ওনারা আমাদের কাছে বলছেন যে ঠিক আছে যা হয়েছে আর হবে না। আমরা কিন্তু খুবই সম্প্রীতি এবং আমাদের সহাবস্থা এবং আমরা এই জায়গাটা পরিবেশটা ভালো থাকুক চিন্তা করে কিন্তু আমাদের যার নামে অভিযোগটা করা হয়েছিল এবং যিনি অভিযোগ করেছেন আমরা কিন্তু সে অভিযোগটা তুলে নিই। আমরা দেখেন এ পর্যন্ত আমাদের উপর যত কিছু করেছে আমরা জনগণের কাছে গিয়েছি অথবা প্রশাসনের কাছে আমরা গিয়েছি, কিন্তু প্রশাসন একেবারে যে সহযোগিতা করে না বিষয়টা এরকম নয়। কিন্তু প্রশাসন যদি আরো একটু শক্ত হতো, প্রশাসন যদি ভালোভাবে বিষয়গুলো ভূমিকা রাখতো, এভাবে এখন আমরা খবর পাচ্ছি বিভিন্ন জায়গায় অস্ত্র বাজ যারা আছে তারা সেখানে ভূমিকা রাখছে, কালো টাকা নিয়ে মূলত তারা বিভিন্ন জায়গায় যাচ্ছে, বিভিন্ন জায়গায় সেখানে কালো টাকা দিয়ে মানুষের ভোট কেনার জন্য তারা চেষ্টা করছে। তো এই বিষয়গুলো নির্বাচনী আচরণ বিধি সুস্পষ্ট লঙ্ঘন, কিন্তু এদের প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। প্রশাসনের একটা উদাহরণ আমার কাছে আজকে আসছে, চণ্ডীদার উচ্চ বিদ্যালয়ের যে কেন্দ্রটা, চণ্ডীদার উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে গেছিল যিনি ম্যাজিস্ট্রেট, তিনি গিয়ে স্কুলের ভিতরে তিনি যান নাই। আজকে 12টার সময় তিনি কেন্দ্রে গেছিল, গিয়ে তিনি ওখানে স্কুলের যে গেট, ওই গেটে দাঁড়ায় ছবি তুলে চলে আসছে। তো গেটে দাঁড়ায় যদি ছবি তুলে চলে আসে ম্যাজিস্ট্রেট যিনি দায়িত্ব দেওয়া হলো তাকে,
তাহলে নির্বাচনটা তারা কিভাবে সুষ্ঠু করবে, কিভাবে নিরপেক্ষ হবে, এটা নিয়ে তো আমরা খুবই আশঙ্কা আমাদের সৃষ্টি হয়েছে। কিন্তু যে স্রোত, জনগণের যে বাদ ভাঙ্গার জোয়ার দাঁড়িপাল্লার পক্ষে জনগণ মূলত যারা এই নির্বাচন বাঞ্চাল করতে আসবে, ভণ্ডুল করতে আসবে, সেখানে কেন্দ্র দখল করতে আসবে, আমরা আমাদের জায়গা থেকে এবং জনতা মূলত সেখানে অবশ্যই সাহসী ভূমিকা রাখবে। জনগণ যাতে ভোট দেওয়ার সেই পরিবেশটা করার জন্য আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ আমরা ভূমিকা রাখবো। আর প্রশাসনকে অনুরোধ করবো, আপনারা নির্বাচনের মাত্র আর বাকি আজকের পরে তো আর কালকার দিনটা শুধু আছে, এরপরে 7টা নির্বাচন শুরু হয়ে যাবে। মেহরবানি করে আপনারা সুষ্ঠু নিরপেক্ষ একটা নির্বাচন করার জন্য, যারা বিভিন্ন জায়গায় হুমকি দিয়েছে, যারা আমাদেরকে বাধা দিয়েছে, নির্যাতন করেছে, বিপরীত করেছে, আপনাদের কাছে লিখিত অ্যাপ্লিকেশনগুলো আছে, তাদের ব্যাপারে আপনারা যদি ব্যবস্থা না নেন তাহলে আমরা আন্দোলন করা ছাড়া আমাদের বিকল্প কিছু থাকবে না। আমরা এখানে জাতীয় ইলেকট্রনিক্স মিডিয়া আছেন, প্রিন্ট মিডিয়া আছেন, অনলাইন মিডিয়া আছেন, স্থানীয় দৈনিক পত্রিকা, সাপ্তাহিক পত্রিকার প্রতিনিধিরা আছেন, সবাইকে আমি অনুরোধ করবো আপনারা একটু মেহরবানি করে খোঁজখবর নেন, কোথায় তারা কি করছে, এই বিষয়গুলো আপনাদের চোখের সামনে। আজকের আয়োজনে আপনারা এসেছেন, এই জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনি একটা বিষয় উল্লেখ করেছেন যে একটা দলের বিরুদ্ধে আপনি অভিযোগ করেছেন যে তারা কালো টাকা দিচ্ছে বিভিন্ন জায়গায়। আসলে কালো টাকাগুলো তারা কারা দিচ্ছে আর কোথায় কোথায় দিচ্ছে? কালো টাকা তো দিচ্ছে হলো পাবলিকলি দিচ্ছে, বিভিন্ন টাকা দিচ্ছে, গ্রামে দিচ্ছে, বাড়িতে দিচ্ছে, এবার দিচ্ছে যারা স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ যারা আছে তারা দিচ্ছে। এবং তারা তো এই বিষয়গুলো তো আমি আগেও করেছি যে তারা বিভিন্ন স্থানীয় সাবেক মেম্বার, চেয়ারম্যান, বিভিন্ন ব্যক্তিদেরকে তারা গাড়ি দিয়ে নিয়ে এসে তাদের কাছ থেকে বিভিন্ন সময় তাদেরকে বিভিন্ন সহযোগিতা করার আশ্বাস দিয়ে তাদের কাছ থেকে চাঁদা নিচ্ছে। এবং অনেকগুলো ঘটনা কিন্তু আমরা ইতিমধ্যে আপনাদেরকে জানিয়েছি এবং আপনারা ওটা জানেন। এবং বিভিন্ন জায়গায় তারা মূলত কিন্তু চাঁদা নিয়েছে। এবং এই চাঁদার টাকাটাই আজকে বিভিন্ন জায়গায় তারা কিন্তু আজকে বিলি করছে। এটা আপনার সরজমিনে খোঁজখবর নিলে এটা আরো সত্যতা আপনার প্রমাণ হবে। আপনার আজকে সকাল 7টা থেকে প্রচারণা বন্ধ, আজকে আপনি যে গেলেন, এটা কি প্রচারণা যে করছেন এটা কি নির্বাচন আচরণ বিধি? আপনি কোথায় প্রচারণা পাইলেন? প্রচারণার কাজে গেলেন? প্রচারণা ওখানে তো প্রচারণা আইনের আচরণবিধি আইনে লেখা আছে যে শোভাযাত্রা, সভা সমাবেশ প্রচারণার কাজ করা যাবে না, কিন্তু রুগী দেখা যাবে না, আভ্যন্তরীণ এজেন্টদের সাথে মিটিং করা যাবে না, নিজস্ব দলীয় মিটিং করা যাবে না, এই কথা আপনার আচরণবিধিতে লেখা নাই। এবং আমরা আচরণবিধি সম্পূর্ণ আচরণবিধি মেনে মূলত আমি সেখানে গিয়েছিলাম। এখানকার ঘটনা থেকে আপনি কেন্দ্রীয়ভাবে আপনি জামায়াত ইসলামী যে আমির রয়েছেন তাদেরকে জানিয়েছেন কিনা এই বিষয়টি? যে ইতিমধ্যে আমাদের কেন্দ্রীয় সংগঠন বিষয়টা অবহিত হয়েছেন। আমাদের আমির জামাতের পিএস একটু আগে মূলত উনি এই বিষয়ে খোঁজখবর নিয়েছেন, যাবতীয় খোঁজখবর নিয়ে সহানুভূতি প্রকাশ করেছিলেন, খোঁজখবর নিয়েছেন। আচ্ছা, জনাব আতাউর রহমান সরকার, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, আপনি অভিযোগ করেছেন যে তিনি বলেছেন যে এর বেশি যদি আপনার কিছু করার থাকে আপনি 11 থানায় লিখিত অভিযোগ করার জন্য। তো পরবর্তীতে আজকের এই ঘটনার জন্য আপনার পরবর্তী যে স্টেপ হবে সেটা কি হবে একটু জানাবেন। আমরা তো ইতিমধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে জড়িত বিভিন্ন সংস্থা প্রতিষ্ঠান যারা আছে তাদের সঙ্গে আমরা বিষয়টা অবহিত করেছি। আমরা লিখিত ভাবে এটা অবহিত করব এবং আমরা এটা একটা ফৌজদারি অপরাধ, ওরা যে কাজটা করেছে এটাকে ফৌজদারি অপরাধ করছে। আমরা এর ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা চিন্তা করছি। এখানে যারা আপনাকে আটক করছে তারা তো অবশ্যই আটক করতে পারে না, কিন্তু এখানে প্রশাসন আসছিল, প্রশাসন কি কোনো পদক্ষেপ নিচ্ছে কিনা? অনেক পরে, প্রায় আধা ঘন্টা 45 মিনিট পরে। এখন ফাঁড়িটা থেকে তোলার দূরত্ব হলো সর্বোচ্চ সব মিলিয়ে 5 মিনিট। আমি যেটা বুঝলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেটের নিরাপত্তা দিয়ে উনি ব্যস্ত এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাথে পিছনে গাড়িটা আসছে। তাহলে নির্বাহী ম্যাজিস্ট্রেট সেই কোথা থেকে আসবে, ওনারা সেখানে বসেছিল। আর এই ফাঁকে আমাকে 45 মিনিট আমাকে আটকে রাখা হলো, আমি গাড়ির মধ্যে বসে রইলাম, আমার গাড়িতে ভাঙচুর করা হলো, আমার ড্রাইভারকে মারধর করা হলো। অথচ পুলিশ ফাঁড়ির যিনি ইনচার্জ তিনি কিন্তু আসেন নাই। আমি তাকে নিজে এই ম্যাজিস্ট্রেটের সামনে জিজ্ঞাসা করেছি এবং আমি আজকে এখান থেকে আমি বলবো যে